বিএনপি বলছে আমরা সরকার গঠন করে ক্ষমতায় গিয়ে সংস্কার করব। প্রথম প্রশ্ন হলো এই, আগামীতে বিএনপি ক্ষমতায় যাবেন, গ্যারান্টি আপনি কি দিয়েছে? আগামীর বাংলাদেশের সংসদে আমরা যদি আসলেই জনগণের প্রতিনিধিত্ব চাই, তাহলে আগামীতে এই পিআর নিয়ে আমাদের আরো জোরে সোরে ভাবতে হবে। আমি প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনার সকলকে বলবো, আপনি জাতির উদ্দেশ্যে নিরপেক্ষ থাকার অঙ্গীকার করেছেন। আপনার অঙ্গীকারের প্রতি আপনি সাবধান থাকবেন। আপনার কোন কোন ভূমিকায় জাতির মধ্যে কিন্তু সংশয় তৈরি হয়েছে। কোন দু একটি দলের উপরে ভিত্তি করে দু একটি দলের কথায় সংস্কারের নকশায় পরিবর্তন আনা যাবে না। বাংলাদেশ জামাত ইসলামীর দাঁড়িপাল্লা আর ইসলামী আন্দোলনের হাত পাখা এক জায়গায় করতে পেরে উনি মহাবীরে পরিণত হয়েছেন। আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই, সংখ্যানুপাতিক হারে নির্বাচন চাই। বিএনপি কেন মানছে না? বিএনপি তো দাবি করেছে আমরা জাতীয় সরকার গঠন করব, এটা বিএনপির দাবি। আর জাতীয় সরকার গঠন করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি পিআর সিস্টেম নির্বাচন। জাতীয় সরকার সর্বদলের অংশগ্রহণমূলক সরকার, আর সর্বদলের অংশমূলক সরকার গঠন হতে পারে একমাত্র পিআর সিস্টেম নির্বাচনের ভিত্তিতেই। তাহলে কেন বিএনপি মানছে না? কারণটা কি আমি তো বুঝি না। অবশ্যই বিএনপি কেও পিআর সিস্টেমে নির্বাচন মানা উচিত। সংস্কার চাই। বিএনপি বলছে আমরা সরকার গঠন করে ক্ষমতায় গিয়ে সংস্কার করব। প্রথম প্রশ্ন হলো এই, আগামীতে বিএনপি ক্ষমতায় যাবেন, এই গ্যারান্টি আপনি কি দিয়েছে? আপনি কিভাবে ভেবেছেন যারা 91 থেকে 96 পর্যন্ত ফেল করার কারণে 96 ক্ষমতায় আসতে পারে নাই, আবার 2001 থেকে 2005 পর্যন্ত দেশ চালাবার কারণে 2008-এও তারা ক্ষমতায় আসতে পারে নাই। 2001-এ বিএনপি ইশতেহার ঘোষণা করেছিল, সেই ইশতেহারের মধ্যে 10%ও বিএনপি বাস্তবায়ন করতে পারে নাই। এমনকি 2001-এ বিএনপির ইশতেহারের 1 নম্বর শর্ত তারা পালন করতে পারে নাই। আমি বিশ্বাস করি আগামীতে ক্ষমতায় কে যাবে না না যাবে আমি জানি না, কিন্তু বাংলাদেশের জনগণ কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ, খুনিদেরকে আর ক্ষমতায় নিবে না। বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে বাংলাদেশে চাঁদাবাজি করার জন্য নয়, খুন করার জন্য নয়, দেশকে দখল করার জন্য নয়, দুর্নীতি করার জন্য মানুষ রক্ত দেয়, জীবন দেয়। বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিল, মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে। আমার গরিব দুঃখী মানুষ ক্ষুধার্ত থাকবে না। বাংলাদেশের একজন মানুষও খোলা আকাশের নিচে থাকবে না। বাংলাদেশের একজন গরিব বস্ত্রহীন থাকবে না। আমার বাংলাদেশের কোন মানুষ গুম হবে না, খুন হবে না। বাংলাদেশের কোন ব্যবসায়ীকে চাঁদা দিতে হবে না। বাংলাদেশের প্রত্যেক নাগরিক অধিকার বাস্তবায়ন হবে। তারা শান্তিতে বসবাস করতে পারবে, নির্বিঘ্নে ঘুমাতে পারবে। আমার মা বোনরা ইজ্জত দিয়ে রাস্তায় চলাফেরা করতে পারবে। বাংলাদেশের মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে। দাড়ির উপরে কেউ আক্রমণ করতে পারবে না, টুপিকে ছিনিয়ে কেউ নিতে পারবে না, ইসলামের বাইরে কেউ আইন পাস করতে পারবে না। এর জন্য মানুষ জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল। দ্বিতীয়বার দাড়ি টানবে এই দৃশ্য দেখার জন্য মানুষ রক্ত দেয় নাই। মৌলবাদীর বিরুদ্ধে আঙ্গুল তুলবে, মোল্লা বলে গালি দিবে, আজকে টুপি দাড়িওয়ালাদের ক্ষমতায় যেতে দেবে না, এই স্লোগান শোনার জন্য মানুষ রক্ত দেয় নাই। এই দৃশ্য দেখার জন্য বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে মানুষ শাহাদাত বরণ করে নাই, বরং বাংলাদেশের মানুষ শাহাদাত বরণ করেছিল এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য, কোরআন ও সুন্নাহর আইন বাস্তবায়ন করার জন্য। বাংলাদেশের মানুষ ওই ভারতের গোলামি করার জন্য রক্ত দেয় নাই। বাংলাদেশের মানুষ
ভারত আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে, আমেরিকা আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে। এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয় না, রক্ত দেয় নাই। বাংলাদেশের মানুষ সাধন, তারা নিজেরা আইন প্রণয়ন করবে, নিজেরা সংসদ পরিচালিত করবে, তারা নিজেদের পায়ে দাঁড়াবে। বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে, কিন্তু কারোর গোলামি করতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, আমি বিশ্বাস করি আজকে মঞ্চে যারা আছেন, যদি আমরা মুনাফিকি না করি, মঞ্চে যারা আছে যদি মুনাফিকি না করি, মুখের এবং কাজের কথা যদি একসাথে থাকেন, মুখের সাথে কাজের যদি মিল থাকেন, আমি এই লক্ষ জনতার সামনে কসম করে বলতে পারি আগামীতে ক্ষমতায় যাবে ইসলাম, ক্ষমতায় যাবে ইসলাম, কোনো সন্দেহ নাই। কিন্তু খবরদার যদি মুনাফিকি করি, তাহলে এদেশের মানুষ সচেতন হয়েছে, এদেশের মানুষ সব জ্ঞানী হয়ে গেছে। বিশ্বাস করবেন না, একজন রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজদুরের বক্তব্য শুনলে আমরা আশ্চর্য হয়ে যাই বাংলাদেশের মানুষ কত সচেতন, তারা কত সচেতন হয়েছে। যদি আমরা মুনাফিকি না করি, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, বাংলাদেশে একটা বাক্স ইসলামের নামে দিতে পারি, বাংলাদেশের বুকে যদি একটা বাক্স দেওয়া হয়, বাংলাদেশের ঘরের থেকে এমন মিসাইল বের হবে, এমন বোমা বের হবে, গোটা বাংলাদেশ থেকে, গোটা দুনিয়া থেকে ইসলামের দুশমনদেরকে ধ্বংস করে ফেলবে ইনশাআল্লাহ। ঐক্য হন, মুনাফিকি করবেন না, একসাথে হন, ঐক্যবদ্ধ হন। এইটা আমার মেসেজ থাকবে। যদি ঐক্যবদ্ধ ভাবে ক্ষমতার লোভকে সংবরণ করে, আমি ক্ষমতায় যেতে চাই না, ইসলামকে ক্ষমতায় নিতে চাই। আমি ক্ষমতায় যাইতে চাই না, কোরআন ও সুন্নাহকে ক্ষমতায় নিতে চাই। যদি আদর্শ লালন করেন, এই নীতি আদর্শ যদি গ্রহণ করেন, ইনশাআল্লাহ নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব, অবশ্যিরিস সাবিরিন। সেই দিন আসতেছে, আমি দেখতেছি, মনে হয় আমার চোখের সামনে আমি দেখতেছি। ওই সংসদের মধ্যে কলেমার কথা হবে, কোরআন ও সুন্নাহর কথা হবে, লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারিত হবে। গোটা বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না। প্রত্যেকটা মানুষের প্রাপ্তি তাদের ঘরে ঘরে পৌঁছানো হবে। কে কি বললো সেটাতে আপনাদের আমাদের কিছু আসে যায় না। আমরা যতক্ষণ জুলাই অভ্যুত্থানের ওই স্পিরিটে নিজেদের বুকে ধারণ করে শহীদের যে আত্মত্যাগ, জুলাইয়ের যোদ্ধাদের যে রক্ত দেয়া, সেগুলোকে আমরা যতক্ষণ ধারণ করে সামনের দিকে এগিয়ে চলবো, ততক্ষণ কারো প্রোপাগান্ডা আমাদের কিছু আসে যায় না। ততক্ষণ ওই বিদেশি এজেন্ডের চক্রান্তে আমাদের কিছু আসে যায় না। আমাদের মনে আছে ওই 3, 4, 5 আগস্টে আমাদের আমির সাহেব, সিনিয়র নায়েবে আমির সাহেব কিভাবে মার্চ টু গণভবনের ঘোষণা দিয়েছিলেন। আমরা স্পষ্ট করে আপনাদেরকে একটা কথা বলি, এই 24 পরবর্তী বাংলাদেশে আমরা যারা অভ্যুত্থানের সহযোদ্ধা ছিলাম, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আগামীর বাংলাদেশে আর কোন ফ্যাসিস্ট কোন নামে কোন ব্যক্তিকে সামনে রেখে, কোন দলকে সামনে রেখে এই বাংলাদেশে দাঁড়াতে পারবে না। এখন জনগণের সামনে আমাদের দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আমরা আমাদের কাজের মাধ্যমে প্রত্যেকটি ক্ষেত্রে যেন সেই দৃষ্টান্ত স্থাপন করতে পারি। আজকে যখন আমি আসছিলাম, রাস্তার আশেপাশের প্রত্যেকটি মোড়ে আমার ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোদ্ধারা ট্রাফিকিং এর কাজ করছে। এটাই হচ্ছে দৃষ্টান্ত যে আমরা কাজ করব, আমাদের রাজনৈতিক সমাবেশ করব, একই সাথে জনগণের যেন দুর্ভোগ না হয় সেটাও আমাদের মাথায় থাকবে। আমরা এর আগেও দেখেছি এই মাঠে প্রোগ্রাম হয়েছে, প্রোগ্রাম শেষ করে মাঠের প্রত্যেকটি ময়লাকে পরিষ্কার করা হয়েছে। এটাই হচ্ছে আগামীর বাংলাদেশের দৃষ্টান্ত যে আমাদের যারা সাময়িক যদি কোনো সমস্যা হয়, আমরা আবার ঐক্যবদ্ধভাবে সেই সমস্যার সমাধান করব। একটা জিনিস মনে রাখতে হবে, এই অভ্যুত্থানে আপনারা যখন ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো থেকে শুরু করে দেশের বিভিন্ন রণক্ষেত্রে অংশগ্রহণ করেছেন, আপনাদেরকে পাঞ্জাবি পায়জামা টুপি দেখে
টার্গেট কিলিং করা হয়েছে। আমার মাদ্রাসার অসংখ্য ভাই এই টার্গেট কিলিং এর শিকার হয়েছেন। আগামীর বাংলাদেশে কেউ যেন কাউকে ট্যাগিং করে টার্গেট কিলিং এর শিকার না করতে পারে, সে বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা সংস্কার বিচারকে সামনে রেখে আমাদের এই লড়াই করছি। আপনারা পিআর এর কথা বলেছেন, এই যে পিআর, আগামীর বাংলাদেশের সংসদে আমরা যদি আসলেই জনগণের প্রতিনিধিত্ব চাই, তাহলে আগামীতে এই পিআর নিয়ে আমাদের আরো জোরে সোরে ভাবতে হবে। আমরা আপনাদেরকে স্পষ্ট করে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে অঙ্গীকার করি, বাংলাদেশের প্রশ্নে, জনগণের প্রশ্নে আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে 24-এর মতো এনসিপি আবারও আগামীর বাংলাদেশে লড়াই করবে। আমাদের এই বাংলাদেশের 24-এর অভ্যুত্থানের স্পিরিটের প্রশ্নে, ওই খুনিদের বিচারের প্রশ্নে, রাষ্ট্রের সংস্কারের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। আমরা যতদিন ঐক্যবদ্ধ থাকব, ততদিন এই বাংলাদেশে আর কোনো হাসিনা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে রাজপথের লড়াইয়ে অথবা বিজয়ে। ততদিন পর্যন্ত সত্যের সাথে থাকবেন, ন্যায়ের সাথে থাকবেন। যত বড় খুনি, যত বড় সাহসী, যত বড় নেতাই ফ্যাসিস্ট হয়ে ওঠার চেষ্টা করুক না কেন, আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করব ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। আমি গাড়ি থেকে আসার পথে দেখেছি মৎস্য ভবন, শাহবাগ, হাইকোর্ট মোড় সমস্ত জায়গায় লোকে লোকারণ্য, এই মাঠের বাইরেও। কাজে মাঠে যারা আছেন, মাঠের মধ্যেই লোকে সীমাবদ্ধ, এটা না, চতুর্দিকে লোকে লোকারণ্য। এরকম একটি সফল মহাসমাবেশ আয়োজনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের সারা দেশের নেতৃবৃন্দকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই ইসলামী আন্দোলনের পীর সাহেবকে এবং তার সাথে অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দকে, যারা আজকের ইসলামী আন্দোলনের এই সমাবেশে বাংলাদেশের প্রায় সকল মত পথের রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এই মঞ্চে একত্রিত করেছেন। এবং আজকের এই সমাবেশ অত্যন্ত সময়োপযোগী এবং কার্যকর বিষয়ের উপরে ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে। আপনারা জানেন, বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারের যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, শাসনতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তনের যে রাজনৈতিক এবং জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আনুপাতিক হারে নির্বাচনের দাবিতে আজকে বোধহয় কয়েকটি দল ব্যতীত সব দলই কিন্তু এই মঞ্চে ইতিমধ্যে হাজির হয়ে এই সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে তাদের দলীয় সমর্থন ব্যক্ত করেছে। আমরা পরিষ্কারভাবেই সংস্কার কমিশনকে বলতে চাই, সমাবেশ শুধু একটা দলের দেখেছেন, সবেমাত্র শুরু হয়েছে। ইসলামী আন্দোলন আজকে করেছে, 19 তারিখ জামাত করবে, তারপরে গণ অধিকার পরিষদ করবে। রাষ্ট্র সংস্কার এবং জন আকাঙ্ক্ষার বাস্তবায়নে সমস্ত রাজনৈতিক দলগুলো জনসমাবেশের মাধ্যমে এই সরকারকে তাদের সমর্থন দেখিয়ে দেবে। তাই আমরা বলতে চাই, কোন দু একটি দলের উপরে ভিত্তি করে, দু একটি দলের কথায় সংস্কারের নকশায় পরিবর্তন আনা যাবে না। আমি সংস্কার কমিশনে বলেছিলাম, দেশ স্বাধীনের পরে ডক্টর কামাল হোসেনরা বলেছিল, আমাদের নেতা শেখ মুজিব, আমরা তো তাকে দেখে সংবিধান নির্মাণ করেছিলাম, রচনা করেছিলাম, তাকে এম্পাওয়ার করার জন্য। আজকে সংস্কার কমিশনকে বারবার আমরা বলতে চাই, দু একটি দলকে প্রাধান্য দিয়ে বেশিরভাগ জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে কোন সিদ্ধান্ত বাস্তবায়নের দুঃসাহস দেখাবেন না। আনুপাতিক হারে নির্বাচন হলে সমস্যাটা কি? কোনো সমস্যা নাই। প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছরের বেশি না থাকলে সমস্যা কি? আমরা অত্যন্ত যৌক্তিকভাবে এই কথাগুলো দফায় দফায় আলোচনায় তুলে ধরছি, কিন্তু এটা পরিষ্কার, সংবিধান এই সংস্কার জাতীয় ঐক্যমত্য কমিশন কেন জানি দু একটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে। এই পিআর পদ্ধতি তাদের এজেন্ডাই বাদ দিয়ে তারা ঘুরাই দিল। পিআর থেকে উচ্চকক্ষ নিম্নকক্ষ চলে গেল। উচ্চকক্ষ নিম্নকক্ষ হবে নাকি সমগ্র নির্বাচন পিআর এর ভিত্তিতে হবে, সেটি রাজনৈতিকভাবে আগে ঐক্যমত্যে পৌঁছাতে হবে। একই সাথে আমি আরো একটি কথা বলতে চাই, যারা পীর সাহেব সহ জামাতের নেতৃবৃন্দ তারাও বলছে, আমরাও বলছি, আজকে সারা বাংলাদেশের উপজেলা
পৌরসভা, সিটি কর্পোরেশনে স্থানীয় জনপ্রতিনিধি নাই। জনগণ চরম দুর্ভোগের শিকার হচ্ছে সেবা পেতে গিয়ে। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে এবং 50 বছরের যে অভিজ্ঞতা, নির্বাচনের পরে রাজনৈতিক দলগুলো, এমপিরা মিলে, মন্ত্রীরা মিলে কেন্দ্র দখল করে তাদের নেতাদেরকে পুলিশ প্রশাসনকে দিয়ে জেতায়। কাজী এই সরকারের আমলে যেমনি ভাবে জাতীয় নির্বাচন হবে, একই সাথে অনতি বিলম্বে আমরা স্থানীয় নির্বাচন আয়োজনেরও দাবি জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। মুসলিম উম্মার নেতৃত্ব দানকারী দেশপ্রেমিক সকল ইসলামী দল, ব্যক্তিত্ব, স্কলারদের মধ্যে ভিন্ন মত থাকা সত্ত্বেও আজকে একটি ঐতিহাসিক ঐক্যের যে পরিবেশ এবং সম্ভাবনা দেখা দিয়েছে, সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের আহ্বানে আজকের ঐতিহাসিক মঞ্চে যারা বসে আছেন তারাই হচ্ছে এই ঐক্যের মহাকাণ্ডারী। সংগ্রামী ভাইরা আমার, আজকে নেতৃবৃন্দের উপস্থিতি এবং পীর সাহেবের সংগ্রামী ভূমিকায় তিনি আজকে নতুন ইতিহাসের স্রষ্টা হয়ে ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সংগ্রামী দেশবাসী ভাইরা, আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে বলতে চাই, আপনিও ন্যাশনাল কনসেনসাস কমিশন যেটা হয়েছে তারও আপনি চেয়ারম্যান, তার কো চেয়ারম্যান করা হয়েছে প্রফেসর ডক্টর আলী রিয়াজকে। আর নির্বাচন কমিশনের প্রধানকে আমি বলতে চাই, আজকের এই সমাবেশ থেকে, এই জনসমুদ্র থেকে এই বার্তা যদি আপনারা বুঝতে ভুল করেন, পিওর পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না। আমি প্রধান উপদেষ্টা, নির্বাচন কমিশনার সকলকে বলবো, আপনি জাতির উদ্দেশ্যে নিরপেক্ষ থাকার অঙ্গীকার করেছেন। আপনার অঙ্গীকারের প্রতি আপনি সাবধান থাকবেন। আপনার কোন কোন ভূমিকায় জাতির মধ্যে কিন্তু সংশয় তৈরি হয়েছে। পরিষ্কার বলতে চাই, আপনি সোজা থাকবেন। আমরা আমাদের জন্য, কোন দলের জন্য আপনার পক্ষপাতিত্ব চাই না। 2000 ছাত্র জনতার জীবন, হাজার হাজার মানুষের রক্ত, 17-18 বছরের মানুষকে ফাঁসি, অত্যাচার, জুলুম, রিমান্ড, ক্রসফায়ার দিয়ে আলেম ওলামা পীর মাশায়েখদের যে নির্যাতন করেছেন, সেই সংগ্রাম আমরা ব্যর্থ হতে দেব না। ফলে আপনাকে অবশ্যই জাতির যে দাবি উচ্চকিত হয়েছে, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড আপনাকে নিশ্চিত করতে হবে। আপনি জাতির কাছে, জাতির উদ্দেশ্যে ভাষণে একটা কথা বলবেন, বিং এ হেড অফ দি গভর্নমেন্ট একটা কথা বলবেন, রাষ্ট্রীয় টেলিভিশনে একটা কথা বলবেন, কোন একটা দলের কাছে আলোচনায় গিয়ে সে কথা আপনি ভুলে যাবেন, এটা নিরপেক্ষতা ভঙ্গ হয়েছে। আপনাকে বলতে যে আপনি সোজা থাকুন। রাজনৈতিক সংলাপে আপনি দোষ করেননি, বৈঠক করার অধিকার সবার আছে, কিন্তু আপনি এক জায়গায় কথা বলে মত পরিবর্তন করবেন কেন? আপনাকে জাতির সামনে আসতে হবে, সকল দলের সাথে বসে আপনি বলবেন যে ভাই আমাদের এই অসুবিধা, আসুন আমরা সবাই মিলে এটাই করি, আমরা রাজি আছি। কিন্তু আপনার এই ভূমিকায় প্রশ্ন তৈরি হয়েছে, আগামী 8-10 মাস পরে যদি নির্বাচন হয় আপনি সোজা থাকবেন কিনা, আপনাকে এই 8 মাসে নিরপেক্ষতার প্রমাণ আপনাকে দিতে হবে। আপনাকে নির্বাচনের আগে যে শর্ত, মানবতা বিরোধী গণহত্যাকারীদের বিচার অবশ্যই দ্রুত দৃশ্যমান করতে হবে। দিল্লিতে বসে দিল্লির দাবিদার শেখ হাসিনা এই বাংলাদেশকে আবার উস্কানি দিয়ে ভারতের সেবাদাসে পরিণত করার ষড়যন্ত্র করছে। অবিলম্বে নির্বাচনের আগে এই বিচার আমরা দৃশ্যমান দেখতে চাই। সংস্কারের ব্যাপারে অনেকে ঢিলা দিচ্ছেন, বলে ইলেকশন আর সংস্কার একসাথে হবে, ক্ষমতায় গিয়ে করব। কিভাবে বুঝলেন কে ক্ষমতায় যাবে? জনগণের ভোট লাগলে 5 পরে আপনি ক্ষমতায় যাবেন। এই ফ্যাসিবাদী আমলের রাজনৈতিক সাংবিধানিক সরকারের যে কাঠামো তৈরি হয়েছে বাংলাদেশে, এই কাঠামো তছনছ করে দিয়ে নতুন বাংলাদেশের নতুন বন্দোবস্ত কাঠামোর জন্য অবশ্যই মৌলিক সংস্কার প্রয়োজন। এই প্রশাসনিক ব্যবস্থার মধ্যে আমরা নতুন কোন ফ্যাসিবাদ, নতুন কোন হাসিনার আমরা জন্ম দিতে চাই না। এই জন্য সংস্কার আমাদেরকে করতে হবে। আন্দোলনের শহীদ আহত
যারা তাদের চিকিৎসা এবং পুনর্বাসন করতে হবে, প্রবাসী 1,10,00,000 ভোটার, তাদেরকে ভোটাধিকারের ব্যাপারে আপনাকে নিশ্চিত করতে হবে। স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে। জুলাই সনদ এবং ঘোষণাপত্র অবশ্যই জুলাই বিপ্লবের বার্ষিকী আমরা 1 তারিখ থেকে 8 আগস্ট পালন করব। এর মধ্যেই জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র আপনাকে বাস্তবায়ন করতে হবে। সংগ্রামী দেশবাসী, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি পীর সাহেব চরমনাইকে এবং আপনাদের সহ সকল দেশবাসীকে জামাত ইসলামীর পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানিয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামীর দাঁড়িপাল্লা আর ইসলামী আন্দোলনের হাত পাখা এক জায়গায় করতে পেরে উনি মহাবীরে পরিণত হয়েছেন এবং বাংলাদেশে কোরআনের আইনের পক্ষে যে জোয়ার শুরু হয়েছে এটা ইনশাআল্লাহ বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, 1947 সাল থেকে 24 বছর ধরে পাকিস্তান ইসলামের নামে অর্জিত হয়েছিল। আপনারা বলেন, ইসলামের নামে পাকিস্তান হওয়ার পরে সেই পাকিস্তানে কোরআনের আইন চালু হয়েছিল? যদি বলেন হয়েছিল, ইসলামী আইন তারা চালু করে নাই, বরং ইসলামের সাথে গাদ্দারি করার কারণে সে দেশটি টিকে থাকতে পারে। 1971 থেকে 2024 54 বছর যে আন্দোলন, 54 বছর যে দৃশ্য আমরা দেখেছি, তারা অনেক কথা বলেছে, কিন্তু দেখা গেছে তারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ইসলামের একাত্ম যা ছিল তাও বিতাড়িত করেছে। একটু আগেই শুনেছেন, আল্লাহর প্রতি আস্থা, সকল কাজের জন্য আল্লাহর প্রতি ঈমান এবং আস্থা যেটা সংবিধানে ছিল, বিগত স্বৈরাচার সরকার, ফ্যাসিস্ট সরকার সেটাও বিদায় করে দিয়েছে। কথা ঠিক কিনা বলে? পরিষ্কার করে বলতে চাই, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে আইন দিয়েছেন, সেই আইন হচ্ছে আল্লাহর দেওয়া বিধান আল কোরআন। যতদিন পর্যন্ত আল কোরআনের আইন আমরা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র জীবনে বাস্তবায়িত করতে না পারবো, ততদিন আমাদের জীবন থেকে অশান্তি, দুঃখ যাবে না। আমাদের কপাল পুড়ছে এবং পুড়তেই থাকবে। আমি জিজ্ঞেস করতে চাই, আগামী নির্বাচনে আল কোরআনকে জাতীয় সংসদে দিতে হবে, রাজি আছেন? কোন ব্যক্তি সংসদে গেল, XYZ কে গেল বড় কথা নয়, কোরআনকে জাতীয় সংসদে দিতে হবে। যদি কোরআন জাতীয় সংসদে যায়, মানুষের কপালে যে আগুন জ্বলছে, এই দাও দাও করে আগুন নিভিয়ে যাবে, মানুষ শান্তিতে বসবাস করবে। আপনারা কি এটা বিশ্বাস করেন? সম্মানিত ভাইরা, আমি আর একটি কথা আপনাদের সামনে বলতে চাই। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাইরা কথাবার্তা বলেছেন, সবগুলাই ভালো কথা, ও কথাগুলো আমারই, যার ফলে যা বলবো পুনরাবৃত্তি হবে। সেজন্য আমি সময়কে একেবারে শেষ করতে চাই। আসরের নামাজের আজান হয়ে গেছে, সেজন্য আমি যে কথাটা দিয়ে শেষ করতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব আর আজকের ইসলামী আন্দোলনের আজকের এই মহাসমাজ সম্মানিত সভাপতি, ওনারা দুজন পাশাপাশি একসাথে বক্তব্য রেখে আজকের এই ঐতিহাসিক যে মহাসমাবেশ, এটাকে সার্থক করেছে এই দুজন ব্যক্তিত্ব পাশাপাশি দাঁড়িয়ে আলোচনা করার ফলে। আমরা বিশ্বাস করি আরো যত দল আছে সবাইকে একই একই ভাবে আমরা যদি গোটা বাংলাদেশে কোরআন আছে যেখানে আমরা থাকবো সেখানে, ইসলাম আছে যেখানে আমরা থাকবো সেখানে, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আমি শুধু আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো এতটুকু বললেই হবে না। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বাললে আপনার বাড়িতে আমার বাড়িতে জ্বললো, কিন্তু বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কোরআনের আলো জ্বলবে? এটা জ্বালাতে হলে জাতীয় সংসদে কোরআনের আইনের বিল পাস করতে হবে। এটা যদি পাস হয়ে যায়, তখন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সকলের বাড়িতে কোরআনের আলো জ্বলবে ইনশাআল্লাহ। এই আলোকে কেউ নিভাতে পারবে না। আল্লাহ তাআলা তার নূরকে বিজয়ী করতে চেয়েছেন। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা তার নূরকে বিজয়ী করবেন। দালালদেরকে হুঁশিয়ার উচ্চারণ করে দিয়ে বলতে চাই, এই বাংলাদেশে আর কেউ চরমনাইয়ের পীরকে চিনতে না পারলে 5ই আগস্ট শেখ হাসিনা
চিনেছে এবং চেনার কারণে পালিয়ে গিয়েছে। অতএব এই দেশে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা হুঁশিয়ার হয়ে যাও। ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকতে বাংলাদেশে কোনো ইসলাম বিরোধী কর্মকাণ্ড চলতে দেওয়া যাবে না। এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, এই বাংলাদেশ কলেমার বাংলাদেশ। এই বাংলাদেশে আগামী দিনে যারাই ক্ষমতায় আসবে, ইসলাম বাদ দিয়ে, মুসলমানের ধর্মনীতি বাদ দিয়ে কেউ আসতে পারবে না। সমাবেত জনতা, আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, গত 16 বছর পর্যন্ত আওয়ামী লীগ জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে। সেই নির্যাতন সহ্য করে যারা মাঝপথে রাজপথে আন্দোলন করেছে, তার মধ্যেই চরমনাইয়ের ইসলামী আন্দোলন ছিল কি ছিল না? যদি থেকে থাকে, সমবেত জনতাকে উচ্চারণ দিয়ে বলতে হবে, আগামীর বাংলাদেশ কি ইসলামের বাংলাদেশ চান? যদি চান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি সর্বশেষ একটি কথা বলতে চাই, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে বাংলাদেশ বিনির্মাণের জন্য। পীর সাহেব চরমনাই যেভাবে উদ্যোগ নিয়েছে, যে আলেম ওলামা, সে যে মাসলাকের হোক, যে তরিকার হোক, যে আন্দোলনের হোক, সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের আগামী নির্বাচনে ইসলামের সপক্ষের শক্তিকে ভোট দিয়ে কারা কারা নির্বাচিত করতে চান, দাঁড়িয়ে তাকবীর দিতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামী আন্দোলন বাংলাদেশ, কলে মাগো মুসলমান, পীর সাহেব চরমনাই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত 16 বছরে নয়, 53 বছরের বাংলাদেশে ইসলামী শক্তিকে দাবায় রাখবার জন্য, ইসলামী শক্তিকে দুর্বল করবার জন্য, ইসলামী শক্তিকে নানাভাবে প্রতিহত করবার জন্য ষড়যন্ত্র হয়েছে। কখনো ইসলামী শক্তিকে মৌলবাদী বলা হয়েছে, কখনো ইসলামী শক্তিকে জঙ্গিবাদী বলা হয়েছে, কখনো ইসলামী শক্তিকে রাজাকার বলে ট্যাগ লাগানো হয়েছে। আজকের মঞ্চ থেকে পরিষ্কার বলি, এখন মুক্ত বাংলাদেশ, আমরা মুক্ত। কোন ইসলামী শক্তির দিকে এই ধরনের ট্যাগ লাগিয়ে গালাগালি করা যাবে না। যদি বকতে মন চায়, বকাঝকা করতে মন চায়, নানা শব্দ উচ্চারণ করে বকাঝকা করেন। আল্লাহর কসম করে বলি, যে দল, যে সংগঠন কোন ইসলামী শক্তিকে রাজাকার বলবে, কোন ইসলামী শক্তিকে সাম্প্রদায়িক শক্তি বলবে, কোন ইসলামী শক্তিকে মৌলবাদী বলবে, আমরা ধরে নেব তারা ইসলামের দুশমন, ইসলামের শত্রু। আসুন, ফ্যাসিবাদ বিরোধী যত শক্তি, রাজনৈতিক সংগঠন, সকলকে আহ্বান জানাই, এক মঞ্চে আসুন, ঐক্যবদ্ধ হন। আগামীর বাংলাদেশ যেন শৃঙ্খলার শান্তির বাংলাদেশ হয়, আগামীর বাংলাদেশ যেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ হয়, আগামীর বাংলাদেশ যেন ইসলামের বাংলাদেশ হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই প্রচেষ্টাকে কবুল করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। নতুন যে বাংলাদেশ, এই বাংলাদেশ নতুন ব্যবস্থায় পরিচালিত হবে, নতুন সিস্টেমে পরিচালিত হবে। নতুন বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ, কোনো চাঁদাবাজ, কোনো টেন্ডারবাজের জায়গা হবে না। সুপ্রিয় উপস্থিতি, দীর্ঘ সময় ধরে বাংলাদেশ যে মুজিববাদী সংবিধান দিয়ে পরিচালিত হয়েছে, সেই মুজিববাদী সংবিধান বাংলাদেশে আর চলতে পারে না। নতুন সংবিধান প্রণয়নের জন্য অবশ্যই বাংলাদেশে গণপরিষদ নির্বাচন আয়োজন করতে হবে। সুপ্রিয় উপস্থিতি, বাংলাদেশে 2টি পার্লামেন্টের কথা বলা হয়েছে, উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ। ইতিমধ্যে উচ্চ কক্ষের নির্বাচনে পিআর পদ্ধতিতে প্রতিনিধিত্ব নির্ধারণ করা হবে, এই দাবির পক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক দল একমত হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, একটি কি দুটি দলের কারণে পিআর পদ্ধতিকে উচ্চ কক্ষে বাস্তবায়ন করা সম্ভবপর হচ্ছে না।
আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশকে যদি নতুন কাঠামোতে পরিচালিত করতে হয়, অবশ্যই পিআর পদ্ধতির বাস্তবতা নিয়ে আমাদের সকলকে গভীরভাবে ভাবনা করতে হবে, বাস্তবায়নের পথ আমাদেরকে অন্বেষণ করতে হবে। সুপ্রিয় উপস্থিতি, বাংলাদেশে এ যাবৎকালে যে নির্বাচনী ব্যবস্থা আমরা দেখেছি, যে নির্বাচনী কাঠামো আমরা দেখেছি, সেই নির্বাচনী ব্যবস্থা এবং কাঠামোতে বাংলাদেশের সামনে নির্বাচন আমরা আর হতে দিতে চাই না। বেশি শক্তির বলে, কালো টাকার বলে, জোর জবরদস্তি করে, কেন্দ্র দখল করে বাংলাদেশে নির্বাচনে জিতে আসার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা অবশ্যই পরিবর্তন করতে হবে। হাজার মানুষের জীবনের ভিতর দিয়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশকে আমরা আর কখনোই ব্যর্থতায় পর্যবসিত হতে দেব না। নতুন বাংলাদেশ যাতে প্রতিষ্ঠিত না হয়, সেই কারণে বিদেশি শক্তিগুলো তারা মাথাচাড়া দিয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের সংস্কারকামী জনতা, বাংলাদেশের সংস্কারপন্থী জনতা, আমরা সকলে ঐক্যবদ্ধ। বিদেশি হোক, দেশি হোক, কোন শক্তি বাংলাদেশের সংস্কারের আন্দোলনকে দাবায়ে রাখতে পারবে না। ২৬ জুলাই আগস্টে ও আরেকটি গণ অভ্যুত্থান হয়েছে। আমাদের অতীতের আত্মত্যাগ বিফলে গেছে ভুল নীতি এবং অসুস্থ রাজনীতির কারণে। সুতরাং জুলাই অভ্যুত্থানকেও আমরা অতীতের মতো ব্যর্থ হতে দিতে পারি না। আবু সাইদ ও মুগ্ধরা আমাদের স্মৃতিতে অম্লান হয়ে আছে। আহতরা এখনো ক্ষত বয়ে বেড়াচ্ছে। তাই প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার এখনই করতে হবে। পতিত স্বৈরতন্ত্রের সাথে জড়িতদের বিচার করতে হবে। আরেকটা কথা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করার কোনো বিকল্প নাই। আজকের এই জনসমুদ্র পিআর পদ্ধতি নির্বাচনের পক্ষের জনসমুদ্র। সংগ্রামী দেশবাসী, 1972 সালে রচিত সংবিধান ছিল দেশের মানুষের বোধবিশ্বাস ও গণ আকাঙ্ক্ষার বিরোধী। সেই সংবিধান রচয়িতাদের স্বাধীন বাংলাদেশের সংবিধান রচনা করার ম্যান্ডেটই ছিল না। তারা ভিন দেশের সংবিধান অনুসরণ করেছিলেন, ফলে যা হওয়ার তাই হয়েছে। কোনো ক্ষেত্রেই কাঙ্ক্ষিত সমৃদ্ধ ও উন্নতি হয় নাই। রাজনৈতিক সংস্কৃতি কলুষিত হয়েছে। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো সংবিধান মেনেই স্বৈরাচার তৈরি হয়েছে। এজন্যই আমরা সংস্কারের প্রশ্নে অটল, অবিচল ও আপোষহীন অবস্থান নিয়েছি। ভাইরা আমার, জুলাই অভ্যুত্থানের প্রধান লক্ষ্য ছিল দেশকে স্বৈরাচারের হাত থেকে রক্ষা করা, 54 বছরের জমা হওয়া জঞ্জাল দূর করা। অভ্যুত্থানের পরে সংস্কার কমিশন গঠন করা হয়েছে। আমরা মতামত দিয়েছি। এখন সংস্কার নিয়ে দ্বিতীয় দফা আলোচনা চলছে। আমরা লক্ষ্য করছি মৌলিক সংস্কারে কেউ কেউ গড়িমসি করছে। এটা জুলাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা। স্বৈরাচার তৈরির রাস্তা খোলা রাখা যাবে না। সংস্কার না করে নির্বাচন আয়োজন করে দেশকে আবারও আগের অবস্থায় নিয়ে যাওয়া যাবে না। রাষ্ট্রের মূলনীতি সহ সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি নির্বাচনের মতো বিষয় ঐকমত্য না হলে গণভোটের আয়োজন করতে হবে। ভাইরা আমার, পতিত ফ্যাসিস্ট জুলুমের রাষ্ট্র তৈরি করেছিল। হাজার হাজার মানুষকে গুম ও খুন করেছে। বিলিয়ন বিলিয়ন টাকা দেশ থেকে চুরি করে নিয়ে গেছে। লাখো মানুষকে কারাবন্দী করেছে। চাঁদাবাজি করে মানুষের জীবনকে অতিষ্ঠ করেছে। আর 24 জুলাই তো প্রকাশ্যে গণহত্যা করেছে। ফলে তাদের কোনো ক্ষমা নাই। যারা সরাসরি ফৌজদারি অপরাধের সাথে জড়িত ছিল তাদের বিচার করতে হবে।
যারা অপরাধে সহায়তা করেছে তাদেরও বিচার করতে হবে। বিচারের ক্ষেত্রে কিছুটা অগ্রগতি হলেও অতীত সরকারের অধিকাংশ মন্ত্রী, এমপি এবং নেতারা এখনো জেলের বাইরে। অনেকেই দেশের বাইরে থেকে উস্কানি দিয়ে যাচ্ছে। আজকের এই মহাসমাবেশ থেকে ঘোষণা করছি, অবিলম্বে ফ্যাসিবাদীর সাথে জড়িত সকলকে শাস্তির আওতায় আনতে হবে। আরেকটা কথা বলি, সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ নিয়ে অতীতের মতোই বাতাসে নানা রকম কথা ভাসছে। আমরা আমাদের চোখ কান খোলা রেখেছি। যোগ্যদের বাদ দিয়ে যদি তথাকথিত শপথবদ্ধ রাজনীতিবিদদের নিয়োগ দেওয়া হয়, তা কারোই বা কারো জন্যই সুকুমার হবে না। প্রিয় দেশবাসী, দেশের সকল মানুষের ভোটের দাম সমান। কারো ভোট যাতে অবমূল্যায়ন না হয় সেই ব্যবস্থা করতে হবে। তাই আগামী নির্বাচনে সংসদের উভয় পক্ষে অবশ্যই পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। যে যার যত শতাংশ ভোট পাবে সংসদে তাদের সেই অনুপাতি আসন থাকবে। এই পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনায় সকলের মতের প্রতিফলন ঘটবে। কোন দল জালেম হওয়ার সুযোগ পাবে না। এটা চিনজির দাবি, এটা এখন জনগণের দাবি, দেশের অধিকাংশ রাজনৈতিক দলের দাবি, সকল ধর্মের মানুষের দাবি। আজকের এই মঞ্চ এটা আবারও প্রমাণ করেছে। ভাইরা আমার, আমরা বারবার রক্ত দিয়েছি কিন্তু সফলতা পাই নাই, কারণ আমরা প্রতিবারই নেতা ও নীতি বাছাই করতে ভুল করেছি। আমরা 54 বছরে অনেক দলকে দেশ শাসন করতে দেখেছি, কিন্তু ইসলামকে এখনো ক্ষমতায় নিতে পারি নাই। এবার ইসলামপন্থীদের ঐক্যের ব্যাপারে গণপ্রত্যাশা তৈরি হয়েছে। আমি শুরু থেকে ইসলামপন্থী সকল ভোট এক বাক্সে আনার কথা বলে আসছি। আগামী নির্বাচনে শুধু ইসলাম দলই নয়, ইসলামী দলই শুধু নয়, বরং দেশপ্রেমিক আরো অনেক রাজনৈতিক দলও এক বাক্সে নীতিতে আসতে পারে ইনশাআল্লাহ। যদি আমরা একত্রে নির্বাচন করতে পারি, যদি কার্যকর ঐক্য গড়ে তুলতে পারি, তাহলে বাংলাদেশে ইসলামপন্থীরাই হবে প্রধান রাজনৈতিক শক্তি। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাদের হাতেই আসবে ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের ফসল। এত জনসমর্থন নিয়ে আর কোন সরকার দায়িত্ব গ্রহণ করে নাই। আমরা নিঃস্বার্থভাবে এই সরকারের পাশে দাঁড়িয়েছি। সরকারকে বলবো, সংস্কার, বিচার ও সুষ্ঠু নির্বাচনের যে অঙ্গীকার নিয়ে আপনারা দায়িত্ব নিয়েছেন, সেই দায়িত্ব পালনে অবিচল থাকুন। কারো দ্বারা প্রভাবিত হয়ে লক্ষ্য থেকে বিচ্যুত হবেন না। নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করুন। আমরা আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক চরিত্র, চাঁদাবাজির ক্ষেত্রে অবস্থার এখনো কোনো পরিবর্তন হয় নাই। একটি দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, কারো নাম ধরে সমালোচনা করতে চাই না, তবে পুরনো রাজনৈতিক অপসংস্কৃতি কি রাখার চেষ্টা সহ্য করা হবে না। রাজনীতির নামে সন্ত্রাস, চাঁদাবাজিকে অবশ্যই প্রতিহত করতে হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমাদের প্রধান লক্ষ্য হবে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং গণমানুষের জীবন মান উন্নত করা, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ দেশ গড়ে তোলা, মানুষের বিশ্বাস ও চিন্তার স্বাধীনতা নিশ্চিত করা। আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করতে চাই। কৃষক ও শ্রমিক ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই, অতীতে কেউ আপনাদের স্বার্থ রক্ষা করে নাই, আপনাদের শ্রম ঘামের প্রকৃত মূল্য কেউ দেয় নাই। ইসলামী শক্তি ক্ষমতা এলে আপনাদের স্বার্থ নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদেরকে পদে পদে চাঁদা দিতে হয়, প্রশাসনিক হয়রানির শিকার হতে হয়, বিদ্যুৎ জ্বালানি নিয়ে ভোগান্তির শিকার হতে হয়, ঋণ পাওয়া নিয়ে ব্যতিব্যস্ত হতে হয়। ইনশাআল্লাহ আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামী বাংলাদেশ হবে ব্যবসা বান্ধব বাংলাদেশ। যেন জীব তরুণদেরকে বলি, তোমরা আমাদের ভবিষ্যৎ, তোমাদের সম্ভাবনা কিসের জন্য আমরা ওয়াদাবদ্ধ।
আমি আমার প্রিয় তরুণ যুবকদের আশ্বস্ত করতে চাই, আগামী বাংলাদেশে তোমরাই হবে মূল শক্তি। ইসলামী আন্দোলন বাংলাদেশ তার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। তোমাদের জীবনের প্রথম ভোট হোক সত্যের পক্ষে, কল্যাণের পক্ষে, ইসলামের বাক্সে। যদি তোমরা এটা করতে পারো, এদেশকে আমরা গড়ে তুলবই ইনশাআল্লাহ। আমাদেরকে কেউ দমাতে পারবে না ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি, আমাদেরকে দায়িত্ব দিলে দুর্নীতির দুঃশাসন মুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ তোমাদের উপহার দেব ইনশাআল্লাহ। প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা এদেশের অর্থনীতির অন্যতম প্রধান শক্তি। আপনারা আমাদের প্রেরণা, আপনারা ভিআইপি। আপনাদের উপযুক্ত সম্মান এবং ন্যায্য চাওয়া পাওয়া নিশ্চিত করার জন্য যা যা করার দরকার আমরা তাই করব ইনশাআল্লাহ। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনারা দেশের শ্রেষ্ঠ সন্তান, অথচ অনেক ক্ষেত্রেই আপনারা অবহেলিত এবং রাষ্ট্রের সুবিধা থেকে বঞ্চিত। আগামী নির্বাচনে আমরা দেশ পরিচালনার দায়িত্ব পেলে ওলামায়ে কেরামদের প্রাপ্য সম্মান ও মর্যাদা নিশ্চিত করব ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্রের সাথে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চায়, সহযোগিতামূলক সম্পর্ক চায়, নিরাপদ সম্পর্ক চায়। তবে কোনো আগ্রাসী মনোভাব, অবৈধ হস্তক্ষেপ বা চোখ রাঙানি প্রত্যাশা করে না। বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং মুসলমান সকলে মিলেই আমরা বাংলাদেশী। এই দেশ আমাদের সকলের, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সবার জন্য সমান সুযোগ ও মর্যাদা প্রদান করা আমাদের রাজনৈতিক অঙ্গীকার। আমার মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, নারীরা আমাদের জনশক্তির অর্ধেক। দেশ গঠনে নারীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ইসলামী আন্দোলন বাংলাদেশ নারীর স্বাধীনতা, সম্মান ও অধিকার নিশ্চিত করতে চায়। আমরা নারীর প্রতি কোনো প্রকার সহিংসতা বরদাস্ত করব না, নারীকে পণ্য বানাতে দিব না। নারীর প্রকৃত মর্যাদা সমুন্নত করাই আমাদের পবিত্র দায়িত্ব। ভাইরা আমার, এ মহাসমাবেশ থেকে আমরা ফিলিস্তিনি জনতার প্রতি সমর্থন ঘোষণা করছি। প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসে মুক্তিসহ স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সব মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানদের কার্যকর উদ্যোগ নেওয়ার জোর দাবি জানাচ্ছি। সংগ্রামী ভাইরা আমার, আমরা রাষ্ট্রে সুশাসন চাই, জবাবদিহিতা নিশ্চিত করতে চাই। যেখানে রাষ্ট্রপ্রধান ও জনতার কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে, আমরা ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে চাই। আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। আমরা দক্ষ সৎ জনপ্রশাসন গড়ে তুলতে চাই। প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করে নাই, শর্টকাট পথে ক্ষমতায় যেতে চায় নাই, নীতি বিসর্জন দেয় নাই। সবকিছুর ঊর্ধ্বে আমরা ইসলাম, দেশ ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়েছি। আগামীতেও আমরা জনপ্রত্যাশাকে পূরণ করতে চাই। প্রিয় নেতা কর্মী বৃন্দকে বিশেষ করে আমরা বলবো, আপনারা অনেক ঘাম ঝরিয়েছেন, অনেক সময় দিয়েছেন, অনেক রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। আপনাদের কোরবানির বদৌলতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ গণমানুষের শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত হয়েছে। এখন সময় ফসল ঘরে তোলা। সুতরাং মহাসমাবেশ থেকে ফিরে গিয়ে কমিটিগুলোকে আরো সক্রিয় করুন। গ্রাম মহল্লা ভোট কেন্দ্র ভিত্তিক কমিটি গঠন করুন। সকল ভোটারের কাছে গিয়ে দাওয়াত দিন। তাদের সামনে ইসলামের সৌন্দর্য, শ্রেষ্ঠত্ব তুলে ধরুন। সকল ধর্মমত, পথ ও মাসলাকের সাথে সম্পর্ক উন্নয়ন করুন। সকল পেশাজীবীদের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করুন। প্রিয় দেশবাসী, আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ দেশপ্রেমিকদের বাংলাদেশ, এই লক্ষ্য অর্জনের সকলকে সর্বোচ্চ শক্তি নিয়োগ করার আহ্বান জানাচ্ছি। আসুন সকলে মিলে আমাদের স্বপ্ন পূরণে একযোগে কাজ করি। আজকের মহাসমাবেশে আসার জন্য সবাইকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল নেতা কর্মীকে শুকরিয়া জানাচ্ছি। আপনারা যেন পরিশ্রম করেছেন, তার প্রতিদান একমাত্র আল্লাহই প্রদান করবেন ইনশাআল্লাহ।
সারা দেশ থেকে যারা এসেছেন, সহযোগিতা করেছেন, প্রচার করেছেন এবং বুদ্ধি পরামর্শ দিয়েছেন, তাদের সবার জন্য অন্তর থেকে বলছি জাযাকুমুল্লাহ খায়রা। আল্লাহ আপনাদের প্রতিদান দিবেন। প্রশাসনের ভাইদের শুকরিয়া জানাই, সাংবাদিক বন্ধুদের শুকরিয়া জানাই, আরো যারা যেভাবে সহায়তা করেছেন তাদের সবার জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ হাফেজ। ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটা অবস্থান আপনাদেরকে মেসেজ দিয়েছে, 5ই আগস্টের পরে এখন ইসলামের পক্ষে যে ক্ষেত্র তৈরি হয়েছে, এই ক্ষেত্রে যদি আমরা মাঠে ময়দানে সোচ্চার না থাকি, তাইলে এই দেশের ভিতরে মাঠের ভিতরে আগাছা জন্মাবে এবং ফ্যাসিস্টরা আমাদের বাংলাদেশকে কলুষিত করবে। নুরুর মতো লোককে অপমান করেছে, আবার ভোট কেন্দ্রে ওরা দখল করবে, ওদের উৎখাত করতে হবে, পাঞ্জাব সাগরে ওদেরকে নিক্ষেপ করতে হবে, বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ ঘোষণা করতে হবে। আল্লাহ হাফেজ। সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আমরা আলোচনা শেষ করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ সকলকে ভালো রাখুক, কবুল করুক। বিশেষ করে যারা যশোর থেকে বিভিন্ন জায়গা থেকে আসার পথে যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাদের শাহাদাতের দরজা আল্লাহ তাদেরকে দান করুক, এবং যারা আহত হয়েছেন আল্লাহ তাদেরকে সুস্থ করুক। সবাইকে ধন্যবাদ এবং আল্লাহ কবুল করুক। আমরা সবাই একত্রিত হয়ে ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য কাজ করতে পারি। সবাইকে ভালো রাখুক। রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম ক্ষমতায় যাক, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।